যথাসময়ে ব্যাখ্যা না দিলে জুলাই আগস্টের গণহত্যা মামলার আগেই আদালত অবমাননার মামলায় দণ্ডিত হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন সম্ভাবনার কথা জানিয়েছে প্রসিকিউশন। অন্যদিকে ভীতি কাড়াতে লোক সাক্ষী সুরক্ষার বিষয়ে ট্রাইব্যুনালকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। এর আগে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি মোবাইলে শেখ হাসিনার এমন হুমকি আমলে নিয়ে 15ই মের মধ্যে ব্যাখ্যা চায় ট্রাইব্যুনাল। মিজান আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। 227টা মার্ডার কেস আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সম্প্রতি মোবাইলে পতিত স্বৈরাচার শেখ হাসিনার একটি কথোপকথন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন বক্তব্য আদালতের নজরে আনে প্রসিকিউশন। 15 মের মধ্যে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে হাসিনাকে ব্যাখ্যা দেবার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 তারিখে এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য আছে। সেদিন যদি তারা তাদের জবাব দাখিল করেন, তার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী কার্যধারা গ্রহণ করবে। কিন্তু ভারতে পলাতক হাসিনা দেশীয় আদালতে কি ব্যাখ্যা দিতে পারেন? এখানে দুটি অপশন রাখা আছে। একটি হলো এই অভিযুক্তরা নিজেরা সশরীরে এসে তাদের এই কার্যক্রমের ব্যাখ্যা দিতে পারবেন, অথবা তারা তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী প্রেরণ করেও এর ব্যাখ্যা দিতে পারবেন। ব্যাখ্যা না দিলে পরিণতি কি হবে সেই সম্ভাবনার কথাও জানান তিনি। উনি যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেন তাহলে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন তাকে অব্যাহতি দেওয়া হবে কিনা। যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে না পারেন, অথবা উনি যদি এখানে উপস্থিতি না হন, তাহলে কিন্তু ট্রাইব্যুনাল আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে 1 বছরের সাজা হয়ে যেতে পারে। এবং যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মূল বিচারের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগে একটি শাস্তি হয়ে যেতে পারে। এতদিন শেখ হাসিনা আছেন যে উনি ওয়ারেন্টভুক্ত আসামি বা পলাতক আসামি, তখন হয়ে যাবেন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। অন্যদিকে হাসিনার এই হুমকির পর আলোচনায় আসে সাক্ষীদের সুরক্ষার বিষয়টি। এ নিয়ে ট্রাইব্যুনালের করণীয় সম্পর্কে পরামর্শ দেন এই আইনজীবী। ট্রাইব্যুনাল যদি এটা রিয়েলাইজ করে যে তাহলে সাক্ষী সুরক্ষার জন্য উনি ব্যবস্থা করবেন। শুক্রঞ্জনকে যেমন সুরক্ষা দিতে পারেনি, ভারতে নিয়ে গেছে। যদি এ আমলেও আপনি সুরক্ষা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার দরকার কি? আপনি সাক্ষী সুরক্ষার জন্য আপনি আইজিপিকে নির্দেশ দিবেন, আপনি মেট্রোপলিটনকে নির্দেশ দিবেন, আপনি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিবেন, এই আদালত এই সাক্ষী সুরক্ষা থাকবে। দেশে না ফিরলে হাসিনার পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার এগিয়ে নেয়ার বিধান রয়েছে বলেও জানান এই ফৌজদারি আইন বিশেষজ্ঞ। আর না আসলে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। মিজান, আপনার কাছে একটু জানতে চাইবো যে শেখ হাসিনার যেই বক্তব্যটি আমরা শুনতে পাচ্ছি সেটি আসলে এক ধরনের হুমকি, আর সেক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধ। তো আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে আসলে? আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে শুরুতেই একটু সংশোধনী দেই। সেটা হচ্ছে 226 না 227 জনকে আসলে হত্যার লাইসেন্স পেয়েছেন বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন। আর এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে আদালত অবমাননা আইন 2013 যদি সেটাকে বিবেচনায় নেওয়া হয়, সেক্ষেত্রে সেই আইনে যেটি বলা হয়েছে আদালতের কোনো সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদর্শন, আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, এই বিষয়গুলোকে যদি কেউ করেন সেক্ষেত্রে আদালত অবমাননা হবে। তবে এই যে আইনটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, যা পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে, সেই আইনের যে বিশেষায়িত যে বিষয়টি রয়েছে সেই আইনটিকে কিন্তু আমাদের সংবিধানের 47(3) দ্বারা সুরক্ষা দেওয়া হয়েছে। আর প্রসিকিউশন টিম যে আবেদনটি করেছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা থেকে কিন্তু তারা সেই আবেদনটি করেছে। সেই 4 ধারায় যেটি বলা রয়েছে সেটি হচ্ছে যে যদি কারো কোনো কথাবার্তা কিংবা আচরণ কিংবা কোনো মন্তব্যের মধ্য দিয়ে বিচার প্রশ্নবিদ্ধ হয়, বিচারের স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, কোনো পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয় কিংবা কোনো পক্ষের মধ্যে যদি কোনো শঙ্কা বা ভীতি জাগে, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল তাকে সাজা দিতে পারবে এবং সেই সাজাটি হবে 1 বছর, সাথে 5000 টাকার অর্থদণ্ড থাকবে, অথবা দুটো সাজাই দিতে পারবে। এবং প্রসিকিউশন টিমের যে বক্তব্যটি হচ্ছে সেই বক্তব্যটি হচ্ছে তারা যে অডিও সংলাপটি পেয়েছে সেই সংলাপটির তারা আদালতের নজরে এনে সেই 11(4) ধারা অনুযায়ী তারা সেই আবেদনটি করেছে। অতএব সেই ক্ষেত্রে যে আমাদের সিআরপিসি ফৌজদারি দণ্ডবিধির যে বিষয়টি সেই বিষয়টি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। মিজান, যেহেতু আসলে সহসাই শেখ হাসিনা দেশে ফিরছেন কিনা বা তাকে ফেরানোর প্রক্রিয়া সহজ হচ্ছে কিনা সেটি অনিশ্চিত, সেই ক্ষেত্রে আসলে এই মামলাগুলোর অগ্রগতি কি হতে পারে বা এখন কোন পর্যায়ে আছে?
এখন তো শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে এবং সেই 3টি মামলার মধ্যে একটি মামলা একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে তদন্ত চূড়ান্তের ক্ষেত্রে, এবং এই 3টি মামলার ক্ষেত্রে এখন যে বিষয়টি হতে পারে সে প্রথমে যদি আমি এই কন্টেম্পটের বিষয়টা আর কি আদালত অবমাননার বিষয়টিতে আসি, দুটো বিষয় হতে পারে। একটি হচ্ছে তিনি আইনজীবীর মাধ্যমে অ্যাপিয়ার করে এই মুঠোফোনের যে বক্তব্যটি যেটি পাওয়া গিয়েছে, যেটি ফরেন্সিক টেস্ট হয়েছে, এ বিষয়ে তিনি তার ব্যাখ্যা দিতে পারেন। এবং অতীতে যেমন আমরা দেখেছি যে আমাদের কিন্তু বেশ কন্টেম্পট অফ কোর্ট হয়েছিল, আপনার মনে রয়েছে নিশ্চয়ই 50 জন বুদ্ধিজীবীকে কিন্তু কন্টেম্পট অফ কোর্টে ট্রাইব্যুনাল তলব করেছিল, এবং তখন কিন্তু ডক্টর জাফরুল্লাহকে 1 ঘন্টার দণ্ড দেওয়া হয়েছিল কন্টেম্পট অফ কোর্টের জন্য, আদালত অবমাননার জন্য। সেক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার পরে আদালতের জুরিসডিকশন, আদালত কী সিদ্ধান্ত নিতে হবে। আর যদি তিনি না আসেন সেই ক্ষেত্রে আদালত তার স্বপ্রণোদিত যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী এই যে অভিযোগটি সুরাহা করবেন। সেক্ষেত্রে হয়তো জুলাই আগস্টে যে মামলাগুলো তার আগেই একটি সাজার মধ্যে তিনি পড়তে পারেন। আর পাশাপাশি যদি এই কোনো কিছুতেই যদি তিনি না আসেন সেক্ষেত্রে আইনজীবীরা যেমনটি বলছেন ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, যেটি আমাদের একটি প্রচলিত ব্যবস্থার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে, যার প্রথম প্রচলনটি হয় যখন পাকিস্তানের যে 195 জন যুদ্ধাপরাধী যারা সিমলা চুক্তির আওতায় চলে গিয়েছিল তাদের বিচারের দাবিটি যখন উঠে, তখনই কিন্তু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়াটি ব্যবহার করে সেই বিষয়ে একটি বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এখন রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা এই মামলার ক্ষেত্রেও ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার প্রয়োগ করাতে পারেন, এবং সেই প্রক্রিয়াটি হচ্ছে শেখ হাসিনার পক্ষে একজন রাষ্ট্রের অর্থে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হবে, এবং সকল অভিযোগ এবং যত ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো সেই আইনজীবীকে দেওয়া হবে, এবং তিনি শেখ হাসিনার পক্ষ হয়ে লড়বেন, যেটা অতীতে আমরা অন্য মামলা দেখেছি। এই হচ্ছে এই মামলার পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা। মিজান, আপনাকে ধন্যবাদ।